গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঋষিকেশে, GMVN হোটেল ঋষিলোকে। আমরা গতকাল রাত্রে এখানে এসে পৌঁছেছি। দিল্লি থেকে বেলা 1:30 নাগাদ রওনা হয়ে অ্যারাউন্ড 8:30 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। গতকাল দিল্লি মিরাট এক্সপ্রেসওয়ে হয়ে এলাম। দিল্লি থেকে ঋষিকেশ প্রায় 240 কিলোমিটার। এবার আমরা নিজেদের গাড়ি না নিয়ে গাড়ি হায়ার করে নিয়েছি। আমাদের ডেস্টিনেশন বদ্রীনাথ। অত্যধিক বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট খুবই ভেঙে গেছে, প্রচুর ল্যান্ডস্লাইডস হয়েছে। সেই কারণে নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার রিস্কটা নিলাম না। এখন আমরা হরিদ্বার দিয়ে পাস করছি। রাতের আলোয় খুব সুন্দর লাগছে। মা গঙ্গার দর্শনও হয়ে যাচ্ছে। हर हर महादेव। उत्तराखंड देवभूमि अर्थात देवतादेर भूमि। আপনারা জানেন যে উত্তরাখণ্ডে 4 ধাম খুবই প্রসিদ্ধ এবং খুবই পবিত্র যাত্রা। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী, এবং ঋষিকেশ হচ্ছে 4 ধাম যাত্রার গেটওয়ে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই 4 ধাম যাত্রা করেছেন এবং একাধিকবার করেছেন, তবে আমরা এই প্রথম বদ্রীনাথ ধাম যাচ্ছি। ঋষিকেশে গতকাল রাত্রে খুব বৃষ্টি হচ্ছিল এবং আজকেও মেঘলা আকাশ এবং থেকে থেকেই বৃষ্টি হচ্ছে। হোটেল ঋষিলোক মুনিকি রেতি ঋষিকেশে খুব সুন্দর, পরিষ্কার, ছিমছাম, খুব সুন্দর বাগান। স্টপ ওভারের জন্য এই হোটেলটা খুব অ্যাপ্রোপ্রিয়েট। 4 ধাম যাত্রার জন্য GMVN নিজস্ব ট্যুর প্যাকেজেসও অর্গানাইজ করে। ওরা বাসেও নিয়ে যায়, আবার দরকার মতো গাড়িও অ্যারেঞ্জ করে দিতে পারে। কমার্শিয়াল ভেহিকল দিয়ে 4 ধাম যাত্রা করার আগে একটি গ্রিন ট্যাক্স 2000 টাকার দিতে হয়। আমাদের ড্রাইভারের এই ক্লিয়ারেন্সটা নেওয়া নেই, সেই জন্য আমাদের আজকে রওনা হতে বেশ সময় লাগছে। এই হোটেলটিতে বেশ ভালো পার্কিং স্পেসও আছে। চারপাশটা খুব সুন্দর। এই হোটেলটির একদম কাছেই জানকী ঘাট। আশা করি বদ্রী বিশালের কৃপা আমাদের ওপর হবে এবং উনি এবার আমাদের দর্শন দেবেন। জয় বদ্রী বিশাল। ঋষিকেশ থেকে আমরা আমাদের জার্নি শুরু করছি। ঋষিকেশ থেকে বদ্রীনাথ একটি আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল জার্নি। এই রাস্তায় অনেক দর্শনীয় স্থল আছে, যার মধ্যে অন্যতম হল পঞ্চপ্রয়াগ। প্রত্যেকটি প্রয়াগেরই নিজস্ব ধার্মিক এবং পৌরাণিক মাহাত্ম্য আছে। প্রায় 300 কিলোমিটারের এই রাস্তা 3টে ডিস্ট্রিক্ট অর্থাৎ তেহরি গড়ওয়াল, রুদ্রপ্রয়াগ এবং চামোলি ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যায়। আগাগোড়া নদীর ধার দিয়ে এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। এই প্রয়াগের গণনা বদ্রীনাথ ধাম থেকেই করা হয়, অর্থাৎ বদ্রীনাথ ধাম থেকে নিচে নামার সময় প্রথম প্রয়াগ বিষ্ণুপ্রয়াগ, দ্বিতীয় নন্দপ্রয়াগ, তৃতীয় কর্ণপ্রয়াগ, চতুর্থ রুদ্রপ্রয়াগ এবং পঞ্চম দেবপ্রয়াগ। বদ্রীনাথ যাওয়ার পথে আমরা সর্বপ্রথম পঞ্চম প্রয়াগ অর্থাৎ দেবপ্রয়াগের দর্শন করব। অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গম স্থল দেবপ্রয়াগ। এই প্রয়াগের বিশেষ মাহাত্ম্য, কেননা এখানে মা গঙ্গার উদ্গম হয়। বলা হয় যে মা গঙ্গার উদ্গম গঙ্গোত্রী গ্লেশিয়ার গৌমুখ থেকে হয়েছে। গৌমুখ ভাগীরথী নদীর উদ্গম স্থল এবং এখান থেকে গঙ্গোত্রী, হর্ষেল এবং উত্তরকাশী হয়ে প্রায় 205 কিলোমিটারের যাত্রা করে দেবপ্রয়াগে এসে অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়।
অলকানন্দা নদীর উদ্গম স্থল অলকাপুরী। এখানে শতপথ গ্লেশিয়ারের একটি ধারা এবং ভাগীরথী খাড়া গ্লেশিয়ারের একটি ধারা মিলিত হয়ে অলকানন্দা নদীর উদ্গম হয়। 195 কিলোমিটারের যাত্রার পর ভাগীরথীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গার উৎপত্তি। এই জায়গাটি একটি বাঙ্গি জাম্পিং এর পয়েন্ট। এখানে বাঙ্গি জাম্পিং হয় 117 মিটার হাইট থেকে। পাহাড়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের কোনো অভাবই নেই। বর্ষাকাল হওয়াতে এই ছোট ছোট নদীগুলোতেও বেশ ভালো জল দেখতে পাচ্ছি, আর চারপাশটা তো অপূর্ব সবুজ লাগছে। সূর্যদেবের তো কোনো দর্শনই নেই, আকাশ মেঘাচ্ছন্ন। আমাদের ডান দিক দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছেন। নদীতে তীব্র জলস্রোত। এই সময় রাফটিং একটা খুব পপুলার অ্যাডভেঞ্চার স্পট এবং ঋষিকেশ এর জন্য খুবই পপুলার। হালকা টিপটিপ বৃষ্টিও পড়ছে এবং মেঘে ঢাকা এই পাহাড়গুলো দেখে কীরকম স্বপ্নের মতো লাগছে। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। এই বছর প্রবল বৃষ্টি হওয়াতে পাহাড়ের অনেক ল্যান্ডস্লাইডস হয়েছে এবং তার জন্য রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কেদারনাথ এবং বদ্রীনাথের রাস্তা খুবই ক্ষতিগ্রস্ত। বদ্রীনাথ রেল প্রজেক্টের জন্য পাহাড়ে নানা রকম কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস চলছে। তাছাড়া পাহাড় কেটে কেটে টানেলস বানানো হয়েছে। সেসব কারণে পুরো পাহাড়ের ইকোসিস্টেমটা খুব আনস্টেবল হয়ে গেছে। ডেভেলপমেন্ট এবং ইকোলজিক্যাল সিস্টেমের মধ্যে ব্যালেন্স মেনটেন করাটা খুবই প্রয়োজনীয়। দেবপ্রয়াগ অলকানন্দা এবং ভাগীরথীর সঙ্গমস্থল। বাঁ দিক দিয়ে এসেছে ভাগীরথী এবং ডান দিক দিয়ে এসেছে অলকানন্দা এবং তাদের সঙ্গমে উৎপত্তি হয় মা গঙ্গা। দেবপ্রয়াগে ঘাট অনেকটাই ডুবে গেছে এবং কনস্ট্যান্টলি অ্যানাউন্সমেন্ট চলছে যে ঘাটে যেন কেউ না নাবে। দুটো নদীর জল খুব স্পষ্ট বোঝা যায়। অলকানন্দার জল মাটি গোলা এবং ভাগীরথীর জলটা অপেক্ষাকৃত পরিষ্কার। বৃষ্টি হওয়াতে এখন তীব্র জলস্রোত। দেবপ্রয়াগ শহরটা দেখা যাচ্ছে। শহরটা বেশ বড়। এই ঘাটে অনেক মন্দির আছে যার দর্শনার্থীরা দর্শন করতে পারেন। হর হর গঙ্গে। ভাগীরথী নদীর উপরে ব্রিজ দিয়ে যাচ্ছি আমরা। দেবপ্রয়াগের পর আমরা এবার অলকানন্দা নদীর ধার দিয়ে দিয়ে ক্রমশ এগিয়ে যাব। পরবর্তী প্রয়াগ রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ শহর রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টেই অবস্থিত। এখান থেকে কেদারনাথ এবং বদ্রীনাথের রাস্তা বিভাজিত হয়ে যায়। ধার্মিক এবং ভৌগোলিক দৃষ্টি থেকে রুদ্রপ্রয়াগ একটি খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখানে অলকানন্দা নদী এবং মন্দাকিনী নদীর সঙ্গম হয়। মন্দাকিনী নদীর উদ্গম স্থল কেদারনাথের ওপরে চোরাবাড়ি গ্লেশিয়ার। 2013 সালের জুন মাসে কেদারনাথ অঞ্চলে ক্লাউড বার্স্ট হওয়াতে চোরাবাড়ি গ্লেশিয়ার বার্স্ট হয়ে বিরাট বিপর্যয় ঘটে। রুদ্রপ্রয়াগের নাম রুদ্র অর্থাৎ শিবের নামে হয়েছে। প্রচলিত কথা অনুযায়ী এখানে নারদ মুনি শিবের ঘোর তপস্যা করেন সঙ্গীত শাস্ত্র শেখার জন্য। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব রুদ্র অবতারে নারদকে দর্শন দেন এবং সেই জন্য এই জায়গাটির নাম রুদ্রপ্রয়াগ হয়। মা অলকানন্দা নিজের গতিতে এঁকে বেঁকে চলেছে। এটা কি পুরোটাই সেই রেলওয়ের কনস্ট্রাকশন নাকি? উত্তরাখণ্ডে 4 ধাম তীর্থ ছাড়াও আরও বহু মন্দির আছে এবং তাদের মধ্যে একটি অন্যতম মন্দির হলো ধারী দেবী মন্দির। এই মন্দিরটি ঋষিকেশ থেকে অ্যাপ্রক্সিমেটলি 120 কিলোমিটার শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মাঝখানে অলকানন্দা নদীর উপরে অবস্থিত। বদ্রীনাথ হাইওয়ে দিয়ে যেতে যেতে আপনাদের আমি এই মন্দিরের দর্শন করাচ্ছি। ধারী দেবীকে
উত্তরাখণ্ডের গার্জিয়ান ডেইটি মানা হয় এবং এইটাও বিশ্বাস করা হয় যে উনি 4 ধামের রক্ষা করেন। ধারী দেবী মা কালীর একটি রূপ এবং 108টি শক্তিস্থলের মধ্যে এই মন্দিরটিকে ধরা হয়। 2013 সালের কেদারনাথ প্রলয়ের সঙ্গে ধারী দেবীর কিন্তু একটি বিশেষ সম্বন্ধ আছে। অলকানন্দা হাইডল পাওয়ার প্রজেক্ট কমিশনিংয়ের জন্য তখনকার তৎকালীন সরকার মন্দির এবং মূর্তির সুরক্ষার জন্য মূর্তিটা ওখান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্থানীয় লোকেরা তার বিরোধিতা করেন, কেননা এটা তাদের বিশ্বাস যে মা ধারী দেবীকে ওখান থেকে সরালে তিনি রুষ্ট হয়ে যাবেন। কিন্তু তাদের বিরোধিতার সত্ত্বেও 16 জুন 2013 সালে সকালে মা ধারী দেবীর মূর্তিটি ওখান থেকে সরিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়। তার কয়েক ঘন্টার মধ্যেই কেদারনাথে প্রলয় আসে, যাতে হাজার হাজার মানুষ নিজের প্রাণ হারান এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নদীর মাঝখানে মন্দিরটা দেখা যাচ্ছে। এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে মন্দিরটিকে দেখেই খুব আনন্দ এবং শান্তির অনুভব করছি। হাইওয়ের ওপরেই গাড়ির পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে এবং মন্দিরের দিকে হেঁটে যেতে যেতে অনেক দোকান দেখলাম যেখান থেকে প্রসাদ কেনা যায়। নবরাত্রির সময় সাধারণত এই মন্দিরে খুব ভিড় হয়। মন্দিরের গেট থেকে 1 কিলোমিটার লম্বা একটি পায়ে হাঁটা রাস্তা নিচে মন্দিরের দিকে চলে গেছে। তবে যারা হাঁটতে পারেন না তারা গাড়িও নিতে পারেন এবং গাড়ির জন্য একটা আলাদা রাস্তা আছে। 2013 সালে হিমালয়ের প্রাকৃতিক দুর্যোগের পর এই মন্দিরটি পুরোপুরি ভেঙে গিয়েছিল। পরে মন্দিরটি পুনর্নির্মাণ করে মায়ের মূর্তি পুনর্স্থাপিত করা হয়। প্রচলিত কথা অনুযায়ী মা ধারী দেবীর শরীরের ওপরের অংশটি এখানে প্রকট হয়েছিল। ওনার দেহের নিচের অংশটি উখি মঠের কাছে কালী মঠে প্রতিষ্ঠিত আছে। ওখানে ওনাকে মা কালী রূপে, স্ত্রী যন্ত্র রূপে পূজা করা হয়। মান্যতা আছে যে মা ধারী দেবী দিনে 3 বার নিজের রূপ বদলান। সকালে উনি একটি বালিকার রূপে, দুপুরে একটি যুবতীর রূপে এবং সন্ধেবেলায় বৃদ্ধা রূপে দর্শন দেন। এখানকার নীরবতা এবং অলকানন্দা নদীর এই সৌন্দর্য মনে একটি আধ্যাত্মিক ভাব জাগিয়ে তোলে। 4 ধাম যাত্রার আগে মায়ের দর্শন করলে মা যাত্রীদের রক্ষা করেন। মন্দিরে ভিড় থাকলে এখান থেকে লাইন শুরু হয়ে যায়। জুতো ঘরে জুতো রেখে আমরা ঢুকে গেলাম। মন্দিরের প্রাঙ্গণে নদী এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম। এই পরিবেশ যে কি অপূর্ব তা বলে বোঝাতে পারবো না। এই সিঁড়ি দিয়ে উঠে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয় এবং এই চত্বরের পরে আর কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। রুদ্রপ্রয়াগ শহর। বদ্রীনাথ হাইওয়ে থেকে সোজা গেলে বদ্রীনাথ এবং এই যে বাঁ দিক দিয়ে রাস্তাটা কেটে গেছে কেদারনাথের দিকে। সিধা সিধা। আমি আছি এখন রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগে অলকানন্দা এবং মন্দাকিনী সঙ্গম। বাঁ দিক দিয়ে যে নদীটা আসছে ওটা অলকানন্দা এবং ডান দিক দিয়ে যে নদীটি আসছে ওইটি মন্দাকিনী। এই সিঁড়ি দিয়ে নিচে ঘাটে নেমে যাওয়া যায়। মন্দাকিনী নদী কেদারনাথ থেকে আসছে। রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের দূরত্ব 50 কিলোমিটার। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটারের দূরত্বে। কেদারনাথ থেকে স্টার্টিং পয়েন্ট। নদীর জল পরিষ্কার সবুজ রঙের জল। এটার উপরে একটা ব্রিজও বানানো আছে, পায়ে হাঁটার ব্রিজ। প্রতিটি প্রয়াগেই অলকানন্দার জল খুব মাটি গোলা,
কেননা অলকানন্দার সঙ্গে আরও অন্যান্য নদীর জল মিলিত হয়ে জলটা খুব মাটি মাটি হয়ে যাচ্ছে। অপরদিকে সঙ্গমের অন্য নদীর জলটি বেশ পরিষ্কার। এটি হচ্ছে রুদ্রনাথের মন্দির। সময়ের অভাবে আমি মন্দিরের দর্শন আর এখন করছি না। এখানে নারদেরও মন্দির আছে। কেদারনাথ বাইপাস থেকে রুদ্রপ্রয়াগের এরিয়াল ভিউটা দারুণ লাগছে। বাঁ দিকের মাটিগোলা জল অলকানন্দার এবং ডান দিকের পরিষ্কার জল মন্দাকিনী। রুদ্রপ্রয়াগ শহরটাও দেখা যাচ্ছে। এবছর বর্ষাকালে অত্যধিক বৃষ্টি হওয়ার জন্য এই রুদ্রপ্রয়াগের ঘাট বেশ অনেকটাই ভেঙে গেছে। এখনও জলের স্তর এবং স্রোত খুব বেশি। বাইপাসে লাঞ্চ সেরে এগিয়ে চললাম কর্ণপ্রয়াগের দিকে। এই প্রয়াগের মহাভারতের কর্ণের সঙ্গে একটি বিশেষ যোগাযোগ আছে। এখানে অলকানন্দা নদীর পিন্ডার নদীর সঙ্গে সঙ্গম। পিন্ডার নদী পিন্ডারি গ্লেশিয়ার থেকে বেরিয়েছে। প্রচলিত কথা অনুযায়ী মহাভারতের যুদ্ধে যখন কর্ণ মারা যাওয়ার আগে উনি কৃষ্ণকে বলে যান যে ওনার শেষকৃত্য যেন এমন কোনো জায়গায় করা হয় যেখানে কোনো পাপ কর্ম হয়। কৃষ্ণ তখন এরকম একটি স্থানের সন্ধানে বেরিয়ে পড়েন। ঘুরতে ঘুরতে উনি এই কর্ণপ্রয়াগে এসে পৌঁছান। এখানে কৃষ্ণ নিজের হাতে কর্ণের শেষকৃত্য করেন। বদ্রীনাথ হাইওয়ে অনেক জায়গাতে ভেঙে গেছে এবং রাস্তা বেশ সরু হয়ে গেছে। সূর্যাস্তের সময়ও এগিয়ে আসছে। আজকে আমরা কর্ণপ্রয়াগ থেকে 5 কিলোমিটার দূরে GMVN হোটেল কালেশ্বরে হল্ট করব। দিনের আলো থাকতেই ওখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। অলকানন্দা নদী এতটাই সুন্দর যে চোখ ফেরাতে পারছি না। সেপ্টেম্বরের শেষে এখন এই সময় আস্তে আস্তে ঠান্ডাও লাগা শুরু হয়েছে। দিনের বেলাটা ক্লাইমেট প্লেজেন্টই ছিল। কর্ণপ্রয়াগ শহরে আমরা এখন ঢুকেছি। সামনেই একটি ব্রিজ আছে এবং সেই ব্রিজটার থেকে সঙ্গমটা খুব পরিষ্কার দেখা যায়। আমরা সঙ্গমটা ক্রস করছি এই ব্রিজের ওপর দিয়ে। বাঁ দিক দিয়ে যে নদীটা আসছে সেটা পিন্ডারি নদী এবং ডান দিক দিয়ে অলকানন্দা এসে পিন্ডারির সঙ্গে মিশে এগিয়ে যাচ্ছে। এখানে পিন্ডারি নদীর জলটা একটু মাটি গোলা। ঘাটে কর্ণ এবং সূর্যদেবের একটি মন্দির আছে। এই বিকেলে আশপাশের গাছপালা এবং ঝোপঝাড় সোনালি রঙের হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে সূর্যাস্ত হতে চলেছে। GMVN কালেশ্বর একদম অলকানন্দা নদীর ওপরেই। GMVN এর যে কোনো হোটেল GMVN এর ওয়েবসাইটে গিয়ে বুক করা যায়। আজ রাত্রে এখানে থেকে কাল সকালে আমরা বদ্রীনাথের দিকে রওনা হয়ে যাব। আপনারা যারা বদ্রীনাথে আসতে চান হোটেল বুক করে আসবেন, না হলে হোটেল পেতে অসুবিধা হতে পারে। এই হোটেলটা বদ্রীনাথ হাইওয়ে থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটার ভেতরে যেতে হয়। এখন আমরা হাইওয়ে থেকে নেমে গেছি এবং আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। এই রাস্তাটাও অপূর্ব সুন্দর। একটু খুঁজতে হলো কিন্তু অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। কালেশ্বর, অলকানন্দা নদীর ওপরেই আমাদের এই হোটেল GMVN কালেশ্বর। কি অদ্ভুত লোকেশন। নদীর গর্জন শোনা যাচ্ছে। এখন সূর্যাস্ত হয়ে গেছে, অন্ধকার অন্ধকার ভাব, অপূর্ব পরিবেশ, অতুলনীয়। আপনাদের এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। এইটা বেসিক্যালি হোটেলের ব্যাক সাইড। এখান থেকে রুমসগুলো দেখা যাচ্ছে।
গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দু জায়গাতেই রুমস আছে। এই ব্যাক সাইড রুমসগুলোর প্রত্যেকটার সঙ্গে কিন্তু ব্যালকনি আছে। পেছনে একটা ছোট্ট লনের মতো আছে, ভাষায় বোঝানো যায় না এরকম পরিবেশ। এখানে সিটিং এরিয়াও আছে, বসে নদীর আমেজ নিতে নিতে এখানে চাও খাওয়া যায়, গল্প করা যায়। এখানে নিচে নামার সিঁড়িও বানানো আছে, একদম নিচ অবধি যাওয়া যায়, কিন্তু আমরা সেই রিস্ক নিচ্ছি না, কেননা দেখতে পাচ্ছি যে এখানে খাটটা ভেঙে গেছে। জলের যা স্রোত এখানে, পড়ে গেলে আর ফেরার উপায় নেই, একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই এরিয়াটা বেসিক্যালি এই হোটেলের প্রাইভেট প্রপার্টি, সেই জন্য আউটসাইডাররা ইউজুয়ালি আসছে না, যারা আসছেন তারা এই হোটেলেরই গেস্ট। এখন রাত্রের পরিবেশে খুবই সুন্দর লাগছে, পেছনে পাহাড় আর নদী, ধারটা তো অলরেডি দেখিয়েই দিয়েছি। এই হোটেলটার মেন ইউএসপি হচ্ছে একদম অলকানন্দা নদীর ওপরেই এই হোটেলটা। পার্কিংয়ের অনেক জায়গা এখানে। এটা হোটেলের লবি, বসার জায়গা আছে দুদিকে, এবং এইটা হোটেলের রেস্টুরেন্ট। বিশাল রেস্টুরেন্ট, আর এইটা এদের অফিস রুম। সকালে উঠেই একটি অদ্ভুত কিন্তু অপূর্ব ভিউ দেখছি। নদীর ওপরে মেঘ না ফগ বুঝতে পারছি না, একটা পুরো লেয়ার জমে আছে, এবং পাহাড়ের ওপরে পুরো মেঘ, আকাশও পুরোপুরি মেঘাচ্ছন্ন। গতকালের তুলনায় আজকে জলের লেভেলটা একটু কমেছে মনে হয়। আপনাদের জানিয়ে দিই যে এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গতকাল রাত্রে আমরা যে এখানে ডিনার করলাম, খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো। তাছাড়া এখানকার স্টাফদের হসপিটালিটি এবং ব্যবহার খুবই ভালো। নিচে ছোট্ট লন এবং গার্ডেন, যেটার কথা কালকে আপনাদের বলেছিলাম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বদ্রীনাথের দিকে আমরা যাত্রা শুরু করলাম। এখান থেকে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা মতো লাগবে বদ্রীনাথ পৌঁছতে। আমরা আবার বদ্রীনাথ হাইওয়েতে উঠে গেলাম। পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়, সেই জন্যই তো বলে যে হিমালয়ের সঙ্গে অন্য কোনো পর্বত শৃঙ্গের তুলনাই হয় না। আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে। প্রয়াগের পর থেকে রাস্তার ল্যান্ডস্কেপটা কিন্তু কিছুটা পাল্টে গেছে। পাহাড়গুলো আরও অনেক বেশি উঁচু এবং গ্রিনারিও অনেক বেশি বেড়ে গেছে। সূর্যের আভায় চারপাশটা একদম ঝলমল করছে। আমরা এবার দ্বিতীয় প্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছি, নন্দপ্রয়াগ। এখানে নন্দাকুন্টি রেঞ্জের নিচে গ্লেশিয়ার থেকে বেরোনো নন্দাকিনী নদীর সঙ্গম হয়েছে অলকানন্দার সঙ্গে। প্রচলিত কথা অনুযায়ী এখানে নন্দরাজা কঠিন তপস্যা করেছিলেন বিষ্ণুকে নিজের পুত্ররূপে পাওয়ার জন্য, সেজন্য এই জায়গাটার নাম নন্দপ্রয়াগ। আমরা দাঁড়িয়ে আছি এখন নন্দপ্রয়াগে, নন্দাকিনী এবং অলকানন্দার সঙ্গম। এই ডান দিকের নদীটা নন্দাকিনী এবং বাঁ দিকে যে নদীটা আসছে অলকানন্দা। এখানে একটি নন্দা দেবীর মন্দিরও আছে। এখানকার ল্যান্ডস্কেপটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। নন্দাকিনী নদীর জল একদম পরিষ্কার সবুজ রঙের এবং অলকানন্দার জল মাটি গোলা। রাস্তা অনেক জায়গাতেই ল্যান্ডস্লাইডের জন্য একেবারেই ভেঙে গেছে, তাই গাড়ি ওখানে সিঙ্গেল লাইনে চলছে। গাড়ির মুভমেন্ট রেগুলেট করার জন্য এখানে কিন্তু দুদিকেই পুলিশ আছে। এটা বলতেই হবে যে এখানকার প্রশাসন এবং পুলিশ খুবই তৎপর এবং
গাড়ির মুভমেন্ট যেন একদম এফেক্টেড না হয়, তার জন্য কিন্তু তারা খুব ভালোভাবে পুরো ব্যাপারটাই ম্যানেজ করছেন। প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ল্যান্ডস্লাইড জোনগুলোতেই জেসিবি মেশিনস দাঁড়িয়ে আছে এবং কোনো রকম রকফল হলেই ইমিডিয়েটলি রাস্তা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য এখন পর্যন্ত আমাদের খুব একটা সময় নষ্ট হয়নি। নন্দপ্রয়াগ একসময় এই কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রার পথে একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল। পায়ে হেঁটে তীর্থযাত্রীরা এখানে এসে বিশ্রাম নিতেন। তাছাড়া এই জায়গাটা বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ভুটিয়ারা এখানে নানা রকম উলের জিনিসপত্র বিক্রি করত। এই রাস্তায় বেশ অনেক কটা গুরুত্বপূর্ণ শহরও পড়ে। পাহাড়ের মাথায় যে শহরটি দেখলেন সেটার নাম গোপেশ্বর। আমরা এখন চামোলি ডিস্ট্রিক্ট দিয়ে যাচ্ছি। প্রথম তিনটি প্রয়াগ অর্থাৎ বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ এবং কর্ণপ্রয়াগ এই চামোলি ডিস্ট্রিক্টে পড়ে। চামোলির নাম আপনারা প্রায় খবরে শুনবেন, কেননা এখানে প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ঘটেই থাকে। যত এগোচ্ছি তত অল্টিটিউডও বাড়ছে এবং তার সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। ঈশ্বরের যে কি অদ্ভুত রচনা, সে এখানে না এলে বোঝাই যায় না। এই ল্যান্ডস্কেপ থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। রোদ থাকাতে আবহাওয়াটা বেশ প্লেজেন্ট। ये कब हुआ? अच्छा, कुछ दिन पहले हुआ था। টানেলও দেখেছো কিরম ভেঙে গেছে, কি ডেঞ্জারাস। চামোলির খুব নামকরা শহর যোশীমঠ। 1 বছর আগে এই শহরটির নাম খুব খবরে এসেছিল, কেননা এখানে নানা রকম পাহাড়ে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির জন্য শহরটি ধসে যাচ্ছে। অনেক বাড়িতে ক্র্যাকস এসে গেছে। আর কিছুক্ষণ পরেই আমরা এই শহরটা ক্রস করব। যোশীমঠ বদ্রী বিশালের শীতকালীন নিবাস স্থান। যখন কপাট বন্ধ করে দেওয়া হয় তখন বদ্রী বিশালকে ডলি করে খুব সুন্দর প্রসেশন করে এখানে এনেই রাখা হয়। দূরে পাহাড়ে একটু একটু বরফ দেখা যাচ্ছে। যোশীমঠ থেকে 15 কিলোমিটার দূর আউলি শীতকালীন স্কিইং প্যারাডাইস। যোশীমঠে নরসিংহ দেবতার মন্দির আছে। বিষ্ণু নরসিংহ অবতারের রূপে এসে হিরণ্যকশিপুর বধ করেছিলেন। বলা হয় যে নরসিংহ দেবতার একটি হাত ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। হাত ক্ষয়ে ক্ষয়ে এত শুরু হয়ে গেছে যে বলা হয় যে একদিন এই হাতটি খসে পড়ে যাবে। সেদিন নর আর নারায়ণ পর্বত, যার মধ্যে বদ্রীনাথ মন্দির অবস্থিত, ধসে পড়বে এবং বদ্রীনাথে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাবে। যোশীমঠ শহরটা খুবই কনজেস্টেড। আমরা এবার বিষ্ণুপ্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছি। বিষ্ণুপ্রয়াগ অলকানন্দা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থল। ওখানে অলকানন্দাকে বিষ্ণু গঙ্গাও বলা হয়, কেননা অলকানন্দা বদ্রীনাথে বিষ্ণুর চরণ স্পর্শ করে নিচে নেমে এসছে। প্রচলিত কথা অনুযায়ী ওখানে নারদ বিষ্ণুর জন্য ঘোর তপস্যা করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বিষ্ণু তাকে দর্শন দেন। সেই থেকে ওই প্রয়াগটির নাম বিষ্ণুপ্রয়াগ রাখা হয়। বিষ্ণুপ্রয়াগ নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই পড়ে। এই প্রয়াগের দর্শন করে এবং বিষ্ণুর আশীর্বাদ নিয়েই যাত্রীরা বদ্রীনাথ ধাম যান। হাইওয়ের পাশে এখানে এরকম একটা গেট আছে এবং এই গেটটা দিয়ে আমাদের ভেতরে ঢুকে যেতে হবে, কেননা সঙ্গমটা ঠিক হাইওয়ে থেকে দেখা যায় না, একটু ভেতরের দিকে। এই নদীটা এখান দিয়ে ধৌলি গঙ্গা যাচ্ছে। এই হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। যেই নদীটা ওই দিক দিয়ে আসছে, এই নদীটা হচ্ছে ধৌলি গঙ্গা। ধৌলি গঙ্গার সোর্স হচ্ছে
মাউন্ট কামেটের গ্লেশিয়ার। আর যেই নদীটা এই দিক দিয়ে আসছে এইটি হচ্ছে অলকানন্দা। অলকানন্দা এবং ধৌলিগঙ্গার সঙ্গম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। তবে বিষ্ণুপ্রয়াগে অলকানন্দাকে বিষ্ণুগঙ্গা নামেও বলা হয়, তাই এখানকার প্রয়াগকে বলে বিষ্ণুগঙ্গা এবং ধৌলিগঙ্গার সঙ্গম। এই জায়গাটা একদম স্বপ্নের মতো। এইটি একটি সাসপেনশন ব্রিজ, যেটা এই অলকানন্দা নদীর ওপরে বানানো হয়েছে। তবে এই ব্রিজটি এখন আর কোনো রকম ব্যবহারে আসে না। চারপাশে পাহাড় এবং এই অপূর্ব সিনারি একদম মন ভরিয়ে দিচ্ছে। এখানে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দুটো জলের সঙ্গম স্পষ্ট বোঝা যাচ্ছে। অলকানন্দার জলটা একটু পরিষ্কার আর ধৌলিগঙ্গার জলটা একটু মাটি গোলা। এটা সঙ্গম স্থলটা আপনাদের দেখাচ্ছি একদম সামনের থেকে। এটা হচ্ছে অলকানন্দা, এক ধার দিয়ে আসছে আর এই ধার দিয়ে আসছে ধৌলিগঙ্গা। এখানে একটি মন্দির আছে, প্রাচীন ভৈরবনাথ আর মহাদেবের মন্দির। মন্দিরটা দর্শন করে আসি। এই নদীটা ধৌলিগঙ্গা, যেটা মাউন্ট কামেটের গ্লেশিয়ার থেকে বেরিয়েছে। এটা ভগবান বিষ্ণুর মন্দির। মহাদেব এবং বিষ্ণুর আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি বদ্রী বিশালের দর্শন করতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি পঞ্চপ্রয়াগের দর্শন আপনাদের ভালোই লেগেছে। আগামী ভিডিওতে আপনাদের বদ্রীনাথের দর্শন করাবো এবং তার সঙ্গে জড়িত পৌরাণিক গল্পও বলব। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।